এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 97 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 97 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই 1 নম্বরে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। আচ্ছা দেখো, আমাদের বলা হয়েছে কি এই নিচে আমরা যে ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছি এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে কিন্তু রূপান্তর করতে বলা হয়েছে, তাই না? এখন এই যে সমহর কথাটি আমরা দেখতে পাচ্ছি, এই সমহর দ্বারা আমাদেরকে কি বোঝানো হয়েছে? সমহর মানে দেখো, আমরা জানি যে কোনো ভগ্নাংশের নিচে যে অংশটি থাকে এটিকে কিন্তু বলা হয় হর, তাই না? তাহলে এই যে দুটি ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি, এখানে হর রয়েছে 3 এবং এই ভগ্নাংশের হর রয়েছে 4। তাহলে এই যে 3 এবং 4 রয়েছে এই দুটিকেই আমাদের একই সমান বানাতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই নিচে আমরা যে সংখ্যাটিকে বানাবো এখানেও কিন্তু আমাদের ঠিক একই সমান সংখ্যা বানাতে হবে। অর্থাৎ এই দুটি হরকেই আমাদের সমান বানাতে হবে। যখন আমরা এই দুটি হরকে সমান বানাতে পারবো তখন কিন্তু এই ভগ্নাংশগুলোকে আমরা বলতে পারবো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে এই দুটি ভগ্নাংশকে আমরা কিভাবে করে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে পারি? দেখো, এই বিষয়টি কিন্তু খুবই সহজ একটি বিষয়। আমরা লক্ষ্য করব এই যে দুটি হর রয়েছে এই দুটি হরের লসাগু আমরা শুরুতে নির্ণয় করব, ঠিক আছে? আমরা কিন্তু এর আগে লসাগু নির্ণয় করা সম্পর্কে শিখেছি, তাই না? আচ্ছা দেখো, আমরা দেখতে পাচ্ছি 3 এবং এখানে রয়েছে 4। তাহলে 3 এবং 4-এর লসাগু যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করব? আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 3কেও ভাগ করতে পারবো আবার 4কেও ভাগ করতে পারবো। আমাদের কিন্তু একই সঙ্গে এই দুটিকেই ভাগ করতে হবে। তাহলে এমন কি কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা আমরা 3কেও ভাগ করতে পারবো আবার 4কেও ভাগ করতে পারবো? বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে কত? সেটি হচ্ছে 1। কিন্তু 1 দ্বারা আমরা যাকেই ভাগ করি না কেন উত্তর কিন্তু সেই একই সংখ্যাই হয়, তাই না? যার কারণে আমরা কখনো 1 দ্বারা ভাগ করব না। এবং দেখো, 1 ছাড়া কিন্তু আর কোনো সংখ্যা দ্বারা আমরা এই দুটিকে একসঙ্গে ভাগ করতে পারি না। যদি ভাগ করতে পারতাম তাহলে কিন্তু এখানে ভাগ করতাম, হ্যাঁ? আর যখন ভাগ করতে না পারবো তখন আমরা কি করব? এই দুটি সংখ্যাকে গুণ করে দেব। গুণ করলে আমরা যা পাবো সেটি হচ্ছে কি 3 এবং 4-এর লসাগু। দেখো কত সহজ বিষয়। আচ্ছা, তাহলে আমরা 3 এবং 4কে যদি গুণ করে দিই কত হয়? আমরা জানি 3 × 12, তাই না? 3 এবং 4কে গুণ করলে পাই কিন্তু আমরা 12। তাহলে এই যে 12 আমরা পাচ্ছি, দেখো আমরা এই যে আমরা 12 পাচ্ছি, হ্যাঁ, এই 12 হচ্ছে কি? এই 12 হচ্ছে 3 এবং 4-এর লসাগু। তার মানে আমরা এবারে যখন সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব এই দুটিকেই, তখন আমরা এই দুটি ভগ্নাংশের নিচেই কিন্তু এই 12কে লিখব, ঠিক আছে? এই 12 হচ্ছে এই 3-এর জায়গাতেও আমরা 12 লিখবো এবং এই 4-এর জায়গাতেও কিন্তু আমরা 12 লিখব, ঠিক আছে? দেখো, এখানে কিন্তু আমাদের একটি তীর দিয়ে দেখানো হয়েছে যে আমরা যে ভগ্নাংশ দুটি এখানে তৈরি করব তার জন্য এই পাশে আমরা লিখি, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করব? দেখো, এরকম দুটি দাগ দিব। যেহেতু এখানে দুটি ভগ্নাংশ, এই মাঝের দুটি দাগ আমরা এখানে দিয়ে নিলাম। এবারে আমরা লসাগু পেয়েছি কত? লসাগু পেয়েছি কিন্তু 12, তাই না? তার মানে এই প্রথমেও আমরা নিচে লিখবো 12, এইখানেও কিন্তু আমরা নিচে লিখবো 12। অর্থাৎ লসাগু যা পাবো আমরা কিন্তু সেই সংখ্যাটিকে দুই পাশে লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো, এবারে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে 12 আমরা পাচ্ছি এই 12কে এই নিচের সংখ্যা দ্বারা ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব, ঠিক আছে? তাহলে আমাদের কাজ শেষ। আবারও বোঝার চেষ্টা করে আমরা কি করব? আমরা এই 12কে নিচের সংখ্যা দ্বারা ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে 12কে যদি প্রথমে 3 দ্বারা ভাগ করি তাহলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 4 বার, অর্থাৎ 4 বার কিন্তু ভাগ করা যায়, তাই না? আমরা ভাগ করে পাচ্ছি 4। এখন এই যে 4 পাচ্ছে, 4-এর সঙ্গে উপরের সংখ্যাকে আমরা গুণ করে দেব। তাহলে উপরে রয়েছে কত? উপরে রয়েছে 1। তাহলে 4 এবং 1কে গুণ করলে হয় 4 × 1 = 4। আমরা এই যে 4 × 1 = 4 পাচ্ছি, এই 4কে কিন্তু উপরে এইখানে আমরা লিখে দেবো। তাহলে আমাদের এই ভগ্নাংশের কাজ শেষ, তাই না? মাঝখানে একটু কমা রয়েছে, আমরা একটু কমা দিলাম। এবার একই রকমভাবে এই যে 12 দেখতে পাচ্ছি এই 12কে আমরা নিচের সংখ্যা দ্বারা ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব। প্রত্যেকটির ক্ষেত্রেই কিন্তু একই রকম নিয়ম। দেখো, 4 দ্বারা যদি 12কে ভাগ করি কয়বার ভাগ করা যায়? আমরা জানি 4 × 1 = 4, 4 × 2 = 8, 4 × 12, অর্থাৎ 3 বার কিন্তু ভাগ করা যায়, তাই না? 4 × 12। আচ্ছা, এই যে ভাগ করে 3 পাচ্ছি, 3-এর সঙ্গে আমরা কি করব? উপরের সংখ্যাকে গুণ করে দেব, তাই না? তাহলে 3 এবং 1কে গুণ করলে হয় 3 × 1 = 3। এই যে 3 পাচ্ছি এই 3কে কিন্তু আমরা উপরে লিখে দেব। তাহলে আমরা পাচ্ছি 12-এর 4 এবং আর একটি ভগ্নাংশ পাচ্ছি হচ্ছে 12-এর 3।
তাই না? তাহলে দেখো এখন কিন্তু আমরা দুটিকেই সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলাম। দেখো এখানেও আমরা হর দেখতে পাচ্ছি 12, এখানেও হর দেখতে পাচ্ছি 12। দেখো কত সহজ আমরা এটিকে সমাধান করে ফেললাম। আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। এবারে একই রকমভাবে যদি আমরা এখান থেকে আরও কিছু ভগ্নাংশকে একটু সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার চেষ্টা করি। দেখো যেহেতু এখানে প্রত্যেকটা অঙ্ক একই রকম নিয়মে, যার কারণে আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি না, আমি তোমাদেরকে কিছু কিছু অঙ্ক সমাধান করে দেখাই। ঠিক আছে, যেমন দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে 6 নম্বরে বলা হয়েছে 4-এর 3 এবং এখানে বলা হয়েছে 6-এর 5। তাহলে আমরা এবারে কী করব, ঠিক একই রকমভাবে আগের অঙ্কের মতোই এখানে হর রয়েছে 4 এবং 6। তাহলে এই দুটি সংখ্যাকে আমরা আগে লসাগু নির্ণয় করবো, তাই না? 4 এবং 6-এর লসাগু যদি আমরা নির্ণয় করি, দেখো আমরা লিখবো হচ্ছে 4 এবং লিখবো হচ্ছে 6। এখন এই দুটির লসাগু যদি আমরা নির্ণয় করি, আমরা কি করব, আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 4কেও ভাগ করতে পারবো, আবার 6কেও ভাগ করতে পারবো, দুটিকেই ভাগ করতে পারবো। তাহলে কি এমন কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 2। দেখো 2 দ্বারা কিন্তু আমরা 4কেও ভাগ করতে পারবো, আবার 6কেও ভাগ করতে পারবো, তাই না? যার কারণে এই 2কে লিখবো হচ্ছে আমরা এইখানে শুরুতে। এবার যদি 2 দ্বারা 4কে ভাগ করি, কয়বার ভাগ করা যায়? আমরা জানি 2 একে 2, 2 দুগুণ 4, অর্থাৎ 2 বার কিন্তু ভাগ করা যায়। আমরা এই 4-এর জায়গায় এই নিচে লিখে দেবো হচ্ছে 2, তাই না? 2 দুগুণ যেহেতু 4 পাই, আমরা এখানে লিখে দেবো 2, এরপর একটু কমা দিয়ে এখন এই 6কেও যদি 2 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করা যায়? আমরা জানি 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, অর্থাৎ 3 বার ভাগ করা যায়। আমরা কিন্তু 2 দ্বারা 6কে ভাগ করলে পাই 3, তাই না? আমরা এখানে লিখে দেবো 3। এবার আবারও আমরা দেখব যে এই যে 2 এবং 3 পাচ্ছি, এই দুটিকে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 2কেও ভাগ করতে পারবো, আবার 3কেও ভাগ করতে পারবো। যদি ভাগ করা যায় তাহলে আমরা কিন্তু সেই সংখ্যা দ্বারা এই দুটিকেই ভাগ করব। ঠিক আছে, তারপর একই রকমভাবে যতবার ভাগ করা যাবে, এই নিচে আস্তে আস্তে যতবার ভাগ করা যাবে ততবারই কিন্তু আমরা ভাগ করব। এখন দেখো এমন কিন্তু কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা আমরা 2কেও ভাগ করতে পারি, আবার 3কেও ভাগ করতে পারি। যখন দেখবো যে আর কোনো সংখ্যা নেই, তখন আমরা কি করব, এই যে পাশে যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি, এই পাশের সংখ্যাগুলোকে আমরা গুণ করে দিব। ঠিক আছে, যেমন দেখো 2 এবং 2কে গুণ করলে হয় 2 দুগুণ 4, 4-এর সঙ্গে আরও 3কে গুণ করলে হয় 3 4 12, তাই না? তাহলে এই যে 12 আমরা পাচ্ছি, এই 12ই হচ্ছে কি, 12 কিন্তু 4 এবং 6-এর লসাগু, তাই না? এখানেও কিন্তু দেখো আমরা আগের অঙ্কেও পেয়েছিলাম 12, এইখানেও পাচ্ছি 12। তাহলে এই লসাগুটাকে আমরা কোথায় লিখব? আমরা কিন্তু এই ডান পাশে এসে দেখো আমরা এখানে দুটি ঘর করব, তাই না? এই একটি, এরপর মাঝখানে একটি কমা দিয়ে এখানে কিন্তু আরও একটি ঘর আমরা করব। এরপর এই দুটি ঘরেরই নিচে কিন্তু আমরা লিখে দেবো 12, যেহেতু আমরা ভগ্নাংশ পাচ্ছি 12, এখানেও লিখে দেবো 12, এইখানেও লিখে দেবো 12। এবারে কি করব, আমরা ঠিক আগের অঙ্কের মতোই আমরা এই 12কে নিচের সংখ্যা দ্বারা ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে দেখো 12কে যদি 4 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, অর্থাৎ 3 বার কিন্তু ভাগ করা যাবে। আমরা 4 দ্বারা 12কে ভাগ করে পাচ্ছি 3। এই 3-এর সঙ্গে উপরে যে 3 রয়েছে এটিকে কিন্তু আমরা গুণ করে দেবো, তাই না? কারণ আমরা জানি উপরের সংখ্যাকে গুণ করতে হয়। তাহলে 3 এবং এই উপরে 3কে গুণ করলে হয় 3 3 9, আমরা উপরে কিন্তু লিখে দেবো 9। দেখো আমাদের কিন্তু এই ভগ্নাংশের কাজ শেষ। এবার একই রকমভাবে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি নিচে রয়েছে 12, এই 12কে কী করব, এই নিচে যে 6 রয়েছে 6 দ্বারা কিন্তু ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে 6 দ্বারা যদি আমরা প্রথমে এই 12কে ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 6 একে 6, 6 দুগুণ 12, অর্থাৎ 2 বার ভাগ করা যাবে। তাহলে আমরা ভাগ করে পাচ্ছি 2। এবার এই 2-এর সঙ্গে উপরে যে 5 রয়েছে, 5কে কী করব, 5কে কিন্তু আমরা গুণ করে দেব, তাই না? তাহলে 5 এবং 2কে গুণ করলে হয় 5 দুগুণ 10, তাই না? আমরা উপরে লিখে দেব 10। তাহলে আমরা পাচ্ছি 12-এর 9 এবং আরেকটি ভগ্নাংশ পাচ্ছি 12-এর 10, তাই না? তাহলে দেখো এখানে কিন্তু দুটি ভগ্নাংশেরই হর আমরা পাচ্ছি 12 এবং 12, তার মানে আমাদের কিন্তু এটিকেও সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা হয়ে গেল, তাই না? আচ্ছা, একই রকমভাবে কিন্তু তোমরা এই যে 7 নম্বর অঙ্কটিকেও সমাধান করবে। এরপরে দেখো 8 নম্বর অঙ্ক যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু 3টি ভগ্নাংশ রয়েছে। তাহলে এটিকে যদি একটু সমাধান করার চেষ্টা করি, দেখো এখানে ভগ্নাংশ যে কয়টি থাকুক না কেন আমাদের কিন্তু ভয় পাবার কোনো কারণ নেই। হ্যাঁ, যে কয়টি ভগ্নাংশই থাকুক আমরা একই রকম নিয়মে সমাধান করব। দেখো এখানে আমরা হর দেখতে পাচ্ছি 3 4 এবং 2, যেহেতু এখানে 3টি হর, তার মানে এই 3টি হরেরই লসাগু আমরা শুরুতে নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি হর রয়েছে 3, এরপরে রয়েছে 4 এবং রয়েছে 2, তাই না? আমরা এই 3টিকে আলাদা আলাদাভাবে লিখে নিলাম। এবারে দেখো যদি আমরা এই 3টির লসাগু নির্ণয় করি, আমরা দেখব যে এই 3টির ভিতরে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা এই 3টিকেই ভাগ করতে পারি, কিংবা যে কোনো 2টিকে ভাগ করতে পারি। ঠিক আছে, সর্বনিম্ন যে কোনো 2টিকে ভাগ করতে পারলেই হবে আমাদের। ঠিক আছে, এখানে যেহেতু 3টি সংখ্যা রয়েছে, 3টিকেই যে আমাদের ভাগ করতে হবে এমন কিন্তু কোনো কথা নয়। যদি সর্বনিম্ন 2টি সংখ্যাকেও ভাগ করা যায় তাহলে কিন্তু আমরা ভাগ করব। ঠিক আছে, তাহলে দেখো এমন কি কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা আমরা এখান থেকে যে কোনো 3টিকে বা
মানে এই তিনটিকেই কিংবা এখান থেকে যে কোনো দুটিকে ভাগ করতে পারবো। হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে কি 2। দেখো 2 দ্বারা কিন্তু আমরা এই 4কেও ভাগ করতে পারবো, আবার এই 2কেও ভাগ করতে পারবো, তাই না? এই দুটিকেই কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, যার কারণে আমরা এখানে শুরুতে লিখে দেবো হচ্ছে 2। এবারে 2 দ্বারা যদি আমরা 3কে ভাগ করি, আমরা কি 3কে ভাগ করতে পারবো? 2 দ্বারা কিন্তু 3কে ভাগ করা যাবে না। তাহলে যে সংখ্যাগুলোকে ভাগ করতে পারবো না সেগুলোকে একই রকমভাবে আমরা রেখে দিব। এখানে 3কে ভাগ করতে পারছি না, যার কারণে 3কে একই রকমভাবে রেখে দিব। এরপরে একটি কমা রয়েছে, আমরা একটি কমা দেবো। এবারে 2 দ্বারা যদি 4কে ভাগ করি, কয়বার ভাগ করা যায়? আমরা জানি 2 একে 2, 2 2 4, অর্থাৎ 2 বার ভাগ করা যায়। আমরা এখানে লিখে দেবো 2। এরপরে 2 দ্বারা 2কে ভাগ করলে কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 2 একে 2, অর্থাৎ একবার ভাগ করা যাবে, যার কারণে এখানে কিন্তু লিখে দেবো 1। তাহলে এখানে পাচ্ছি আমরা 3 2 1। এখন আবারও আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা এখান থেকে সর্বনিম্ন দুটি সংখ্যাকে ভাগ করতে পারবো। এমন কি কোনো সংখ্যা রয়েছে? না বন্ধুরা, এমন কিন্তু কোনো সংখ্যা নেই, যার কারণে আমরা এবারে কি করব, যেহেতু এমন কোনো সংখ্যা নেই, তার মানে এই পাশে যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি, এই পাশের সংখ্যাগুলোকে কিন্তু আমরা এবারে গুণ করে দিলেই আমাদের লসাগুটা নির্ণয় হয়ে যাবে, তাই না? আচ্ছা দেখো, আমরা যদি 3-এর সঙ্গে 2কে গুণ করি তাহলে হয়ে যায় 3 2 6। 6-এর সঙ্গে যদি আমরা এই 2কে গুণ করি তাহলে হয়ে যাবে 6 2 12। 12-এর সঙ্গে যদি আরও 1কে গুণ করি তাহলে হয়ে যাবে 12 1 12। দেখো এইখানেও কিন্তু আমরা 12 পাচ্ছি, আমরা শুধু 12ই পাচ্ছি, তাই না? আচ্ছা এবার যদি আমরা দেখি, একটু উল্টোভাবে গুণ করে দেখি যে আমাদের 12 হয় কিনা। 1-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 2 1 2, 2-এর সঙ্গে 3কে গুণ করলে হয় 3 2 6, 6-এর সঙ্গে আরও 2কে গুণ করলে হয় 6 2 12। তার মানে এইখানেও কিন্তু আমরা পাচ্ছি 12। তার মানে আমরা এবারে কী করব, আমরা এই 8 নম্বরে এই তিনটির লসাগু যেহেতু 12 পাচ্ছি, তার মানে আমরা কিন্তু এখানে এবারে কী করব, 3টি ভগ্নাংশ তৈরি করবো, তাই না? একটি ভগ্নাংশ, 2টি ভগ্নাংশ, 3টি ভগ্নাংশ, এবং এই 3টি ভগ্নাংশের নিচেই কিন্তু আমরা 12 12 12 লিখে দেবো, তাই না? অর্থাৎ 3টে জায়গাতে কিন্তু আমরা লিখে দেবো 12। আচ্ছা, আমাদের কিন্তু হর নির্ণয় করা হয়ে গেল। এবার আমরা এই উপরের সংখ্যাগুলো যদি নির্ণয় করি, আমরা কিভাবে নির্ণয় করব? আমরা এই 12কে নিচের সংখ্যা দ্বারা ভাগ করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে 3 দ্বারা যদি 12কে প্রথমে ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 4 12, অর্থাৎ 4 বার ভাগ করা যাবে। আমরা ভাগ করে পাচ্ছি 4। এই 4-এর সঙ্গে উপরে রয়েছে কত? 1। 4-এর সঙ্গে এই 1কে গুণ করলে হয়ে যায় কত? 4 1 4। আমরা কিন্তু উপরে পাচ্ছি 4, তাই না? এখানে কিন্তু আমরা লিখে দেবো 4। এবার একই রকমভাবে দেখো, এই মাঝে রয়েছে 12। এই 12কে আমরা ভাগ করবো কত দ্বারা? এই মাঝের সংখ্যা দ্বারা। কিন্তু মাঝে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 4। 4 দ্বারা যদি 12কে ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 4 12, তাই না? আমরা যদি 4-এর ঘরে নামতে পারি, 4 1 4, 4 2 8, 4 12, অর্থাৎ 3 বার কিন্তু ভাগ করা যাবে। তাহলে এই ভাগ করে যেহেতু আমরা 3 পাচ্ছি, 3-এর সঙ্গে উপরে রয়েছে 1, তাহলে 3-এর সঙ্গে এই 1কে গুণ করলে, আমরা জানি উপরের সংখ্যাকে কিন্তু গুণ করতে হয়, তাই না? 3-এর সঙ্গে উপরের 1কে গুণ করলে হয় 3 1 3। আমরা এখানে উপরে লিখে দেবো 3। এরপরে দেখো সর্বশেষ এইখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিচে রয়েছে 12। এই 12কে আমরা কী করবো? এই নিচের সংখ্যা দ্বারা ভাগ করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে নিচে রয়েছে 2। এই 2 দ্বারা 12কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 6 2 12, অর্থাৎ 6 বার ভাগ করা যায়। তাহলে ভাগ করে যে 6 পাচ্ছি, এখন আমরা কি করব? এই 6-এর সঙ্গে উপরে যে 1 রয়েছে, এই 1কে কিন্তু আমরা গুণ করে দেবো, তাই না? তাহলে 6 এবং 1কে গুণ করলে হয়ে যায় কত? হ্যাঁ, আমরা জানি 6 1 6। আমরা এই উপরে লিখে দেবো 6। তাহলে দেখো, এই যে আমরা 3টি ভগ্নাংশ তৈরি করলাম, এই 3টি ভগ্নাংশের কিন্তু হর আমরা পেয়েছি 12 12 12, মানে 3টি ভগ্নাংশের কিন্তু একই হর আমরা পেয়েছি, যার কারণে এই 3টিকেই কিন্তু আমরা বলতে পারি সমহর বিশিষ্ট ভগ্নাংশ। একই রকমভাবে এই যে 9 নম্বর অঙ্কটি রয়েছে, 10 নম্বর অঙ্কটি রয়েছে, এগুলোকেও কিন্তু তোমরা সমাধান করবে, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি তোমাদেরকে 10 নম্বর অঙ্কটি যদি একটু সমাধান করে দেখানোর চেষ্টা করি। 10 নম্বরে আমাদের এই যে 3টি নিচে যে আমরা হর দেখতে পাচ্ছি, হরগুলো হচ্ছে 5 4 এবং 10, তাই না? এই 3টির লসাগু যদি আমরা নির্ণয় করি, দেখো আমরা এই 3টির লসাগু যদি নির্ণয় করি, 5, তারপর হচ্ছে 4 এবং হচ্ছে 10, তাই না? আচ্ছা, তাহলে আমরা এবারে দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা এখান থেকে সর্বনিম্ন 2টি সংখ্যাকে ভাগ করতে পারবো। এমন কি কোনো সংখ্যা রয়েছে? দেখো, একবারে যে 3টিকে ভাগ করতে হবে এমন কিন্তু কোনো কথা না, সর্বনিম্ন 2টিকে ভাগ করা গেলেও আমরা কিন্তু ভাগ করতে পারবো, ঠিক আছে? এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু দেখো কয়েকটি সংখ্যাই রয়েছে। যেমন 2 দ্বারা কিন্তু আমরা 4কেও ভাগ করতে পারবো, আবার 10কেও ভাগ করতে পারবো, কারণ 2 দ্বারা আমরা যে কোনো জোড় সংখ্যাকে ভাগ করতে পারি। আবার 5 দ্বারা আমরা দেখো 5কেও ভাগ করতে পারবো, আবার 10কেও ভাগ করতে পারবো। এখন আমাদের যেটি দ্বারা সুবিধা হয় আমরা কিন্তু সেই সংখ্যা দ্বারাই ভাগ করতে পারি, ঠিক আছে? আচ্ছা ধরো, আমরা প্রথমে যদি 5 দ্বারাই ভাগ করি, হ্যাঁ, তোমাদের যদি 2 দ্বারা ভাগ করতে ইচ্ছে হয় তোমরা কিন্তু 2 দ্বারাই ভাগ করতে পারো, ঠিক আছে? এখানে কিন্তু এমন কোনো কথা না যে 2 দ্বারাই ভাগ করতে হবে বা 5 দ্বারাই ভাগ করতে হবে, যেটি দ্বারাই করো না কেন উত্তর কিন্তু একই হবে। আচ্ছা, 5 দ্বারা যদি ভাগ করি, 5 দ্বারা 5কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 5 1 5, একবার ভাগ করা যায়। আমরা এখানে লিখে দিলাম 1। এবারে
5 দ্বারা কিন্তু আমরা 4কে ভাগ করতে পারবো না। আমরা কি শিখেছি? আমরা শিখেছি যে সংখ্যাকে ভাগ করতে পারবো না সেই সংখ্যাটিকে কিন্তু একই রকমভাবে রেখে দিতে হবে। আমরা 4কে একই রকমভাবে রেখে দিলাম। এবারে এই শেষে দেখতে পাচ্ছি 10। 10কে যদি 5 দ্বারা ভাগ করি কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 5 2 10, অর্থাৎ 2 বার ভাগ করা যাবে। আমরা এখানে পাচ্ছি 2। এখন দেখো এখানে আমরা পাচ্ছি 1 4 2। এবারে আমরা দেখব যে এমন আর কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা এইখান থেকে যে কোনো 2টি অঙ্ককে, সর্বনিম্ন 2টি অঙ্ককে আমরা ভাগ করতে পারি। এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 2, তাই না? 2 দ্বারা কিন্তু আমরা 4কেও ভাগ করতে পারবো, আবার এই 2কেও ভাগ করতে পারবো। তাহলে আমরা এবারে এরকম আরও একটি দাগ দিয়ে আমরা কিন্তু এবারে এখানে লিখব 2। এখন 2 দ্বারা যদি 1কে ভাগ করি, আমরা কিন্তু 1কে ভাগ করতে পারবো না, যার কারণে 1কে একই রকমভাবে রেখে দেবো। এরপরে 2 দ্বারা যদি 4কে ভাগ করি কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 2 1 2 2 2 কিন্তু 4, তাই না? অর্থাৎ 2 দ্বারা 4কে ভাগ করলে আমরা পাই হচ্ছে 2 2 4। আমরা কিন্তু ভাগফল পাই 2, আমরা এখানে লিখে দিলাম 2। এবারে 2 দ্বারা যদি আমরা 2কে ভাগ করি কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 2 1 2, অর্থাৎ একবার ভাগ করা যাবে, তাই না? তাহলে আমরা এবারে কী করবো? এখানে লিখে দেবো 1। এবারে এখানে পাচ্ছি 1 2 1। এবারে আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা এইখান থেকে যে কোনো 2টি অঙ্ককে, অর্থাৎ সর্বনিম্ন আমরা 2টি অঙ্ককে ভাগ করতে পারবো। এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই, যার কারণে আমরা এবারে কী করবো বন্ধুরা? আমরা ঠিক আগের অঙ্কগুলোর মতো এই পাশে যে সংখ্যাগুলো পাচ্ছি এগুলোকে কিন্তু গুণ করে দেব, তাই না? আচ্ছা, এবারে দেখো যদি গুণ করি, 5 এবং 2কে গুণ করলে হয় 5 2 10, 10-এর সঙ্গে আরও 1কে গুণ করলে হয় 10 1 10, 10-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 10 2 20, 20-এর সঙ্গে আরও 1কে গুণ করলে হয় 20 1 20। আবার উল্টো দিক থেকে যদি দেখি যে 20 হয় কিনা, 1 এবং 2কে গুণ করলে হয় 2 1 2, 2-এর সঙ্গে আরও 1কে গুণ করলে হয় 2 1 2। এবারে এই 2-এর সঙ্গে আরও 2কে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যায় 2 2 4, 4-এর সঙ্গে 5কে গুণ করলে হয় 4 5 20। আমরা যেভাবেই গুণ করি না কিন্তু উত্তর কিন্তু আমাদের একই হবে। তার মানে কিন্তু আমরা লসাগু পাচ্ছি হচ্ছে 20, তাই না? তার মানে আমরা এইখানে 3টি জায়গাতেই কিন্তু শেষে বা নিচে কিন্তু আমরা লিখে দেব 20, তাই না? প্রথমে আমরা লিখব 20, তারপরে মাঝেও লিখব 20 এবং আমরা কিন্তু শেষেও লিখে দেব 20। এখন এই নিচে যে 20 পাচ্ছি, এই 20কে আমরা কী করব? নিচের সংখ্যা দ্বারা ভাগ করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব। 20কে যদি 5 দ্বারা ভাগ করি কয়বার ভাগ করা যায়? আমরা জানি 4 5 20, অর্থাৎ 4 বার ভাগ করা যায়, তাই না? তাহলে এই যে 4 পাচ্ছি, 4-এর সঙ্গে উপরে রয়েছে 3, এই 3কে আমরা এবারে গুণ করে দিব, কারণ উপরের সংখ্যার সঙ্গে গুণ করে দিতে হয় আমরা জানি। তাহলে 3 এবং 4কে গুণ করলে হয় 3 4 12, আমরা এই উপরে লিখে দেবো হচ্ছে 12। এরপরে দেখো আমাদের এতটুকুর কাজ শেষ। এবারে এখানে এই যে 20 আমরা দেখতে পাচ্ছি, এই 20কে আমরা কী করব? এই নিচের সংখ্যা দ্বারা ভাগ করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব। প্রত্যেকটির ক্ষেত্রেই কিন্তু একই রকম নিয়ম। এখন 4 দ্বারা 20কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 4 5 20, অর্থাৎ 5 বার ভাগ করা যায়, তাই না? এখন এই 5-এর সঙ্গে আমরা কী করব? 5-এর সঙ্গে কিন্তু আমরা এই উপরে যে 3 রয়েছে 3কে আমরা গুণ করে দেবো, তাই না? আমরা জানি 3 এবং 5কে গুণ করলে হয় 3 5 15, আমরা এইখানে কিন্তু লিখে দেবো 15। এরপরে দেখো সর্বশেষ এই যে 20 রয়েছে এটিকে আমরা কী করব? এই নিচে 10 দ্বারা ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব। 10 দ্বারা 20কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 10 1 10, 10 2 20, অর্থাৎ 2 বার ভাগ করা যায়, তাই না? এই যে 2 পাচ্ছি, 2-এর সঙ্গে উপরে রয়েছে কত? উপরে দেখতে পাচ্ছি রয়েছে 7। এই 7কে যদি 2-এর সঙ্গে গুণ করে দিই তাহলে হয়ে যায় 7 2 14, আমরা কিন্তু উপরে লিখে দেব 14। তাহলে দেখো এখানে কিন্তু 3টি ভগ্নাংশ আমরা পেয়ে যাচ্ছি এবং 3টি ভগ্নাংশের হর কিন্তু একই, তাই না? তাহলে এইভাবে করে কিন্তু আমরা বাকি যে ভগ্নাংশগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমরা নির্ণয় করব, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কাজ। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে, দেখো 2 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এবং আমাদের কি বলা হয়েছে? দেখো ছোট বড় বা সমান সমান ব্যবহার করে তুলনা করো। আচ্ছা, তাহলে আমাদেরকে বলা হয়েছে নিচে যে ভগ্নাংশগুলো আমরা দেখতে পাচ্ছি এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে বলা হয়েছে। তার মানে ঠিক আগের অঙ্কগুলোর মতোই আমরা এই নিচের হর দুটিকে সমান বানাবো এবং তারপরে আমাদের বলা হয়েছে কোনটি ছোট কোনটি বড় কিংবা কোনটি সমান, এই চিহ্নগুলো দ্বারা কিন্তু আমাদের কিন্তু এই দুটি ভগ্নাংশকে নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? যে কোনটি ছোট কোনটি বড় কিংবা কোনটি সমান। আচ্ছা, তাহলে আমাদের এখানে 2টি কাজ। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই দুটি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব, অর্থাৎ এই নিচের সংখ্যা দুটিকে আমরা সমান বানাবো। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে কি আমাদের? দ্বিতীয় কাজ হচ্ছে আমরা নির্ণয় করব, মানে বের করব যে কোন ভগ্নাংশটি ছোট বা কোন ভগ্নাংশটি বড় কিংবা কোন ভগ্নাংশ দুইটি সমান, তাই না? আচ্ছা দেখো এখান থেকে যদি আমরা কিছু অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি।
বন্ধুরা আমি কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে দেখো বোর্ডে এই দুটিকে আমরা তুলে নিয়েছি, তাই না? আচ্ছা, এবারে দেখো আমাদের 2-এর 1 নম্বরে বলা হয়েছে 9-এর 7, আমরা মাঝখানে একটি খালি ঘর দেখতে পাচ্ছি এবং তার পাশে বলা হয়েছে 12-এর 5। তাহলে আমরা এবারে কী করবো, আমরা শুরুতে যে কাজটি করব সেটি হচ্ছে এই 9 এবং 12-এর লসাগু নির্ণয় করবো, তাই না? কারণ আমাদের কিন্তু প্রথমে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে, অর্থাৎ এই দুটি ভগ্নাংশেরই হর দুটিকে আমাদের সমান বানাতে হবে। তাহলে আমরা এই 9 এবং 12-এর লসাগু যদি নির্ণয় করি, আমরা কী করবো দেখো, একটু একটু আলাদা জায়গাতে কিন্তু আমরা এই লসাগুটা নির্ণয় করবো, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা দেখতে পাচ্ছি 9 এবং রয়েছে 12, এই দুটির লসাগু যদি আমরা নির্ণয় করি, আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 9কেও ভাগ করতে পারবো, আবার 12কেও ভাগ করতে পারবো। এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 3। দেখো এখানে আমরা লিখে দেবো 3। এই 3 দ্বারা কিন্তু 9কেও ভাগ করা যাবে, আবার 12কেও ভাগ করা যাবে, তাই না? 3 দ্বারা যদি প্রথমে 9কে ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 3 3-এ 9, অর্থাৎ 3 বার কিন্তু ভাগ করা যাবে। আমরা এখানে লিখে দিলাম 3, এবার একটি কমা দিয়ে এই 3 দ্বারাই কিন্তু আমাদের এবারে 12কেও ভাগ করতে হবে, তাই না? আচ্ছা, 3 দ্বারা 12কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 4 আবারও, অর্থাৎ 4 বার কিন্তু ভাগ করা যায়। তাহলে আমরা কি করব, এই 12-র নিচে লিখে দেব 4, তাই না? এখন দেখো এখানে পাচ্ছি 3 এবং এখানে পাচ্ছি 4। এবার আমরা দেখব যে এমন আর কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 3কেও ভাগ করতে পারবো, আবার 4কেও ভাগ করতে পারবো। এমন কি কোনো সংখ্যা রয়েছে? না বন্ধুরা, এমন কিন্তু কোনো সংখ্যা নেই, যার কারণে আমরা এবারে কি করবো, এই পাশে যে সংখ্যাগুলো পেয়েছি এই প্রত্যেকটি সংখ্যাকে আমরা এবারে গুণ করে দেবো, তাই না? আচ্ছা দেখো, 3 এবং 3কে গুণ করলে হয় 3 3-এ 9, 9-এর সঙ্গে যদি 4কে গুণ করি তাহলে হয়ে যায় কত? 4 9 36, তাই না? আবার যদি আমরা উল্টোভাবে গুণ করে দেখি তো আমাদের 36 হয় কিনা। 4 এবং 3কে গুণ করলে হয় হচ্ছে 4 12, 12 এবং 3কে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যায় 3 12 36। দেখো আমরা যেভাবেই গুণ করি না কেন উত্তর কিন্তু আমাদের একই হবে, ঠিক আছে? তার মানে আমরা লসাগু পাচ্ছি কত? আমরা কিন্তু লসাগু পাচ্ছি হচ্ছে 36, তাই না? আচ্ছা, এই 36কে আমরা কী করবো, আমরা একটি সমান চিহ্ন দেবো, এখানে একটি সমান চিহ্ন আমরা দিয়ে এখন আমরা এরকম একটি দাগ দিব, এরকম একটি দাগ। এই যে 36 আমরা পাচ্ছি, 36কে কিন্তু আমরা নিচে লিখে দেবো, কারণ আমরা জানি লসাগু যে সংখ্যাটি আমরা পাই এই লসাগু কিন্তু আমরা নিচে লিখে দিই, তাই না? এই দুই পাশেই নিচে কিন্তু আমরা লিখে দেবো 36। তাহলে আমরা দেখো এই যে খালি ঘর রয়েছে, খালি ঘরটাকে একই রকমভাবে আমরা রেখে দেবো, হ্যাঁ? এবং তারপরে আমরা এইখানেও কী করবো, একটি দাগ দিয়ে নিচে যেহেতু পাচ্ছি আমরা 36, আমরা কিন্তু নিচে লিখে দেবো 36। আচ্ছা, আমাদের লসাগু বের করার কাজ শেষ হয়ে গেল। এবারে আমরা ঠিক আগের অঙ্কগুলোর মতোই এই যে 36 আমরা দেখতে পাচ্ছি, 36কে নিচের সংখ্যা দ্বারা ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব, তাই না? আচ্ছা দেখো, 36কে 9 দ্বারা ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 4 নং 36, তাই না? 9 একে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, তাই না? আমরা পাচ্ছি কিন্তু 4, অর্থাৎ 9 দ্বারা যখন আমরা 36কে ভাগ করলাম তখন আমরা পাচ্ছি হচ্ছে 4, তাই না? এই 4-এর সঙ্গে আমরা কি করব, উপরের সংখ্যাকে গুণ করে দেবো। উপরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 7, তাহলে 4-এর সঙ্গে 7কে গুণ করলে কত হয়? আমরা জানি 4 7 28, তাই না? তার মানে আমরা কিন্তু উপরে লিখে দেব 28। এই দেখো এখানে কিন্তু আমরা লিখে দেব 28। আমাদের কিন্তু এটিকে সমাধান করা হয়ে গেল। এবার একই রকমভাবে এই দেখো এখানে কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি 36, এই 36কে আমরা কী করব, এই নিচের সংখ্যা দ্বারা ভাগ করব এবং উপরের সংখ্যা দ্বারা গুণ করব। আমাদের কিন্তু একই নিয়ম প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে, তাই না? আচ্ছা দেখো, 12 দ্বারা 36কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 12 একে 12, 12 দুগুণ 24, 3 12 36, অর্থাৎ 3 বার কিন্তু ভাগ করা যায়। আমরা ভাগ করে পাচ্ছি 3, এই 3-এর সঙ্গে উপরে রয়েছে কত? উপরে রয়েছে কিন্তু 5, তাই না? এই 3-এর সঙ্গে যদি 5কে গুণ করে দিই তাহলে কত হয়ে যায়? আমরা জানি 3 5 15, তার মানে আমরা এই উপরে কিন্তু লিখে দেব 15। দেখো তাহলে আমরা কিন্তু এবারে দুই পাশে যে হর দেখতে পাচ্ছি, দুই পাশের হর কিন্তু সমান বানিয়েছি, তাই না? আর যখন দুই পাশের হর আমরা সমান বানাতে পারবো তখন কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এই ভগ্নাংশ দুটির মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড়। আমাদের কিন্তু নির্ণয় করতে বলা হয়েছে যে কোনটি ছোট এবং কোনটি বড়, তাই না? এবং চিহ্নের মাধ্যমে, প্রতীকের মাধ্যমে কিন্তু আমাদের এটি নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা দেখো, এখানে বলা হয়েছে 36-এর 28 এবং এখানে বলা হয়েছে 36-এর 15, তাহলে এই দুটির মধ্যে বড় কে? এটি হচ্ছে 36 ভাগের 28 ভাগ এবং এটি হচ্ছে 36 ভাগের 15 ভাগ। তাহলে আমরা কিন্তু অনায়াসে দেখেই বুঝতে পারছি যে 36 ভাগের 28 ভাগ বড়, তাই না? তার মানে এই ভগ্নাংশটি কিন্তু বড়। তাহলে আমরা এবারে কিভাবে প্রতীকের মাধ্যমে বোঝাতে পারি যে এই ভগ্নাংশটি বড়? আমরা কিন্তু এর আগে খুবই মজার একটি টেকনিক শিখেছিলাম, তাই না?
আমরা অনেক সময় এই যে দুটি চিহ্ন দেখো, এই যে দুটি চিহ্ন, এই দুটি চিহ্নকে কিন্তু অনেক সময় মিলিয়ে ফেলি, তাই না? কোন চিহ্নটা কোন জায়গাতে বসবে এটি কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, তাই না? আচ্ছা, এটিকে মনে রাখার জন্য অনেক সুন্দর একটি টেকনিক কিন্তু আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। আবার যদি এটিকে আমরা একটু মনে করার চেষ্টা করি, দেখো আমরা যদি এটিকে, এই চিহ্নটিকে একটি মুখের সঙ্গে তুলনা করি, ধরো আমরা এই দেখো এরকম কিন্তু চিহ্নটা, তাই না? তাহলে এই চিহ্নটাকে যদি আমরা একটি মুখের সঙ্গে তুলনা করি, আমরা দেখতে পাচ্ছি এই মুখটি কিন্তু এই পাশে হা করা, তাই না? দেখো এই মুখটি কিন্তু এই পাশে হা করা এবং এই মুখটি কিন্তু এই পাশে হা করা। তাহলে এই মুখটি যে পাশে হা করা থাকবে সেই পাশের সংখ্যাটি বড় থাকবে, ঠিক আছে, মানে বড় হবে। আবার দেখো এই মুখটি যেহেতু এই পাশে হা করা, তার মানে এই পাশের সংখ্যাটি বড় হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই পাশের ভগ্নাংশটি যেহেতু বড়, তার মানে আমরা কিন্তু এই মুখটিকে ওর দিকে হা করিয়ে রাখবো, তাই না? অর্থাৎ এই মুখটিকে কিন্তু আমরা এইভাবে করে দেবো। দেখো এইভাবে করে যদি আমরা দিই তাহলে কিন্তু এর দিকে হা করে থাকবে, তাই না? তাহলে আমরা এবারে কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে সুতরাং এই কথাটি কিন্তু আমরা লিখবো। প্রশ্নে আমাদের যেটি দেওয়া থাকবে আমরা কিন্তু সেটিকে লিখবো। সুতরাং দিয়ে কিন্তু আমরা এই লাইনটিকে লিখবো। আমরা লিখবো হচ্ছে 9-এর 7, এরপরে খালি ঘর রয়েছে, আমরা খালি ঘরটাকে একই রকমভাবে রেখে দেবো এবং শেষে রয়েছে কি 12-এর 15, তাই না? এখন এই দুটির মধ্যে বড় কিন্তু এই ভগ্নাংশটি, তাই না? এই যে দেখো এই ভগ্নাংশটি কিন্তু বড়, হ্যাঁ। তার মানে আমরা কি করবো? এই মুখটিকে কিন্তু ওর দিকে হা করিয়ে দেবো। এই যে এইভাবে যদি আমরা মুখটিকে অঙ্কন করি তাহলে কিন্তু এই মুখটি দেখো ওর দিকে হা করে আছে, তাই না? তাহলে আমরা কিন্তু এইভাবে করে খুব সহজেই ছোট বড় নির্ণয় করতে পারি। আশা করি সকলে তোমরা খুবই সুন্দরভাবে এবং খুবই মজায় বিষয়টি শিখতে পেরেছো। এবার যদি একই রকমভাবে 4 নম্বর অঙ্কটিকে আমরা সমাধান করি, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে বলা হয়েছে 16-এর 11 এবং এই পাশে দেখতে পাচ্ছি 24-এর 27, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই দুটি ভগ্নাংশের যদি আমরা হর লক্ষ্য করি, দেখো এখানে হর রয়েছে 16 এবং এখানে রয়েছে 24। তাহলে এই দুটি সংখ্যার কিন্তু আমরা প্রথমে লসাগু নির্ণয় করবো, তাই না? আচ্ছা দেখো একটু আলাদা জায়গাতে কিন্তু আমরা এটিকে করব। আচ্ছা আমি তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি। আমরা প্রথমে লিখবো হচ্ছে 16 এবং আমরা কিন্তু পরে লিখবো হচ্ছে 24। এখন এই দুটিকে যদি আমরা লসাগু নির্ণয় করি, আমরা লক্ষ্য করব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 16কেও ভাগ করতে পারবো, আবার 24কেও ভাগ করতে পারবো। এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, আমরা জানি 2 দ্বারা কিন্তু এই দুটিকেই ভাগ করা যায়। যদি জোড় সংখ্যা হয়, যে কোনো জোড় সংখ্যাকে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। দেখো 16ও একটি জোড় সংখ্যা এবং 24ও একটি জোড় সংখ্যা, তার মানে কিন্তু 2 দ্বারা আমরা এই দুটি সংখ্যাকেই ভাগ করতে পারবো। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে প্রথমে 2। এখন 2 দ্বারা যদি প্রথমে আমরা 16কে ভাগ করি, দেখো 2 দ্বারা যদি আমরা প্রথমে 16কে ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 8 দুগুণ 16, আমরা কিন্তু 8 বার ভাগ করতে পারবো। আমরা এখানে লিখে দিলাম 8। এবার একটি কমা দিয়ে 2 দ্বারা যদি 24কে ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 12 দুগুণ 24, তার মানে আমরা এখানে লিখে দেবো 12। এবারে এখানে পাচ্ছে 8, এখানে পাচ্ছে 12। দেখো এই দুটি সংখ্যাও কিন্তু জোড়, তাই না? 8ও জোড় সংখ্যা, 12ও জোড় সংখ্যা। তার মানে কিন্তু এই দুটি সংখ্যাকে আবারও আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। আবার 4 দ্বারাও কিন্তু ভাগ করা যায়। তোমাদের যেটি দ্বারা খুশি তোমরা কিন্তু সেই সংখ্যা দ্বারাই ভাগ করতে পারো। 4 দ্বারাও আমরা 8কে ভাগ করতে পারবো, 4 দ্বারাও 12কে ভাগ করতে পারবো। আচ্ছা আমরা যদি 2 দ্বারা প্রথমে ভাগ করি, দেখো আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে, তাই না? আমরা এখানে আবারও লিখে দিলাম 2। 2 দ্বারা 8কে ভাগ করলে কিন্তু 4 বার ভাগ করা যায়। আমরা জানি 4 দুগুণ 8, আমরা লিখে দিলাম এখানে 4। এবার 2 দ্বারা 12কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 6 দুগুণ 12, অর্থাৎ আমরা এখানে লিখে দিলাম 6। এবার এখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছি 6। এই দেখো এই দুটিও কিন্তু জোড় সংখ্যা, তার মানে কিন্তু আবারও আমরা এই দুটিকে 2 দ্বারা ভাগ করতে পারবো, তাই না? আমরা আবারও 2 দিলাম, ঠিক আছে? 2 দ্বারা যদি 4কে ভাগ করি কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 2 দুগুণ 4, আমরা এখানে লিখে দিলাম 2। এবার 2 দ্বারা 6কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 3 দুগুণ 6, অর্থাৎ আমরা এখানে লিখে দেবো 3। এবার আমরা পাচ্ছি হচ্ছে কত? 2 এবং 3। এখন কিন্তু আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা আমরা 2কেও ভাগ করতে পারবো, আবার 3কেও ভাগ করতে পারবো। যার কারণে আমরা কি করব? এই পাশে যে সংখ্যাগুলো আমরা পেয়েছি প্রত্যেকটিকে আমরা এবারে গুণ করে দেবো, তাই না? দেখো 2 এবং 2কে গুণ করলে হয় 2 দুগুণ 4। 4-এর সঙ্গে যদি আমরা আরও 2কে গুণ করি তাহলে 4 এবং 2 মিলে হয়ে যায় 4 দুগুণ 8। 8-এর সঙ্গে আরও 2কে গুণ করলে হয় 8 দুগুণ 16, তাই না? 16-র সঙ্গে যদি আমরা এই 3কে গুণ করি তাহলে কত হয়? দেখো 16-র সঙ্গে যদি আমরা 3কে গুণ করে দিই তাহলে কত হয়? 3 এবং 6 গুণ করলে হয় 3 6 18। 18-র 8কে লিখলাম হচ্ছে আমরা এইখানে হাতে থাকে আমাদের 1। এবারে 3 এবং 1কে গুণ করলে হয় 3 একে 3। 3-এর সঙ্গে এই যে 1 রয়েছে এই 1কে যদি যোগ করে দিই 3 এবং 1 মিলে হয়ে যায় 4,
তাই না? অর্থাৎ 3 ষোলং আমরা পাচ্ছি হচ্ছে 48। এবার যদি উল্টোভাবে গুণ করে দেখি যে কত হয়, দেখো 3 এবং 2কে গুণ করলে হয় 3 দুগুণ 6, 6-এর সঙ্গে আরও 2কে গুণ করলে হয় 6 দুগুণ 12, 12-এর সঙ্গে আরও 2কে গুণ করলে হয় 12 দুগুণ 24, 24-এর সঙ্গে আরও 2কে গুণ করলে হয় 24 দুগুণ 48। দেখো এই 48 কিন্তু আমরা পাচ্ছি, তাই না? তার মানে আমরা কিন্তু এই নিচে যে দুটি ভগ্নাংশ আমরা তৈরি করবো, ভগ্নাংশ দুটির নিচে মানে হর কিন্তু লিখবো হচ্ছে 48, তাই না? আচ্ছা দেখো, ঠিক আগের অঙ্কটির মতো আমরা একটি সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দিয়ে আমরা এরকম একটি দাগ দিয়ে আমরা এই পাশেও লিখবো হচ্ছে 48 এবং দেখো এই মাঝখানে যেহেতু একটি খালি ঘর রয়েছে, আমরা এই খালি ঘরটিকে একই রকমভাবে রেখে দেবো এবং এই পাশেও কিন্তু আমরা নিচে লিখবো 48। এখন আমরা এই উপরের সংখ্যা দুটি মানে লব দুটিকে যদি নির্ণয় করি, দেখো আমরা প্রথমে 16 দ্বারা 48কে আমরা এবারে ভাগ করবো, তাই না? আমরা জানি নিচের সংখ্যা দ্বারা ভাগ করতে হয়, উপরের সংখ্যা দ্বারা গুণ করতে হয়। তাহলে 16 দ্বারা যদি 48কে আমরা ভাগ করি, কবে ভাগ করা যাবে? আমরা জানি 3 ষোলং 48, তাই না? অর্থাৎ আমরা 16 দ্বারা 48কে ভাগ করলে কিন্তু 3 বার ভাগ করতে পারবো, আমরা ভাগফল পাবো হচ্ছে 3। এই 3-এর সঙ্গে যদি উপরের এই 11কে আমরা গুণ করে দিই, তাহলে কত হয়? 11 এবং 3কে যদি আমরা গুণ করে দিই, দেখো 3 একে হয় 3 এবং 3 একে হয় 3, অর্থাৎ 3 11 মিলে কিন্তু 33 হয়ে যায়, তাই না? আমরা উপরে লিখে দেবো হচ্ছে 33। এবার একই রকমভাবে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে রয়েছে 48, এই 48কে আমরা নিচের সংখ্যা দ্বারা ভাগ করব, উপরের সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে আমরা নিচে দেখতে পাচ্ছি 24, 24 দ্বারা যদি 48কে ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 24 একে 24, 24 দুগুণ 48, অর্থাৎ 24 দ্বারা আমরা কিন্তু 48কে ভাগ করলে পাবো হচ্ছে 2বার ভাগ করা যায়, তাই না? আমরা ভাগফল পাচ্ছি 2। এই 2-এর সঙ্গে উপরে 16 এই যে 17 রয়েছে, 17কে আমরা গুণ করে দেব। দেখো আমরা যদি 17-এর সঙ্গে 2কে গুণ করে দিই, আমরা যদি 17-এর সঙ্গে 2কে গুণ করি কত হয়? 2 এবং 7কে গুণ করলে হয় 7 দুগুণ 14, 14-র 4কে লিখলাম এইখানে, হাতে থাকে আমাদের এবারে 1। এবারে 2 এবং 1কে গুণ করলে হয় 2 একে 2, 2-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে যায় 3, তাই না? অর্থাৎ 17-এর সঙ্গে যখন আমরা 2কে গুণ করলাম তখন কিন্তু হয়ে গেল 34, 17 দুগুণ হয়ে গেল 34, তাই না? আমরা এখানে কিন্তু লিখে দেব 34। আচ্ছা, তাহলে দেখো আমাদের কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা হয়ে গেল। আমরা এই দুটি জায়গাতেই কিন্তু আমরা হর দেখতে পাচ্ছি একই রকম, তাই না? অর্থাৎ সমান পরিমাণ, তার মানে কিন্তু আমরা বলতে পারি সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা হয়ে গেল। এবার আমরা ছোট বড় নির্ণয় করব, তাই না? আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি 48 ভাগের 33 ভাগ, এখানে দেখতে পাচ্ছি 48 ভাগের 34 ভাগ। আচ্ছা, তাহলে 48 ভাগের 33 ভাগ বড় নাকি 48-এর 34 ভাগ বড়? অবশ্যই 34 ভাগ বড়, তাই না? তার মানে কিন্তু আমরা বুঝতে পারছি এই ভগ্নাংশটি বড়। তাহলে আমরা কি করব? আমাদের যে মুখটি, তাই না, সেই আমরা যে প্রতীকটি শিখেছিলাম মুখের, এই প্রতীকটিকে কিন্তু এইভাবে করে দিব, তাই না? অর্থাৎ এই সংখ্যার দিকে কিন্তু এই মুখটিকে আমরা হা করিয়ে দিব, তাই না? আচ্ছা, তাহলে আমরা এবারে কী করবো? আমরা এবারে সুতরাং লিখবো। সুতরাং লিখে কিন্তু আমরা কি জানি? এই সংখ্যাটিকে লিখতে হয়। আমরা লিখবো হচ্ছে 16 এর 11, এরপর একটি খালি ঘর রয়েছে, খালি ঘরটাকে একই রকমভাবে রেখে দিলাম এবং শেষে রয়েছে 24 এর 17, তাই না? এখন এই দুটির মধ্যে বড়কে, যেহেতু এই ডান পাশের ভগ্নাংশটি বড়, তার মানে আমরা কিন্তু এই মুখটিকে এই দিকে অর্থাৎ ডান পাশের দিকে কিন্তু হা করিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের অঙ্কটির সমাধান করা হয়ে গেল। আবার দেখো এই দুই পাশে যদি একই রকম ভগ্নাংশ আমরা পাই, তাহলে এখানে রয়েছে 48-এর 33, আবার এই পাশে আমরা পেয়েছি 48-এর 33। যদি একই রকম ভগ্নাংশ থাকে তখন কিন্তু আমরা মাঝখানে একটি সমান চিহ্ন দেবো, ঠিক আছে? সমান দ্বারা বোঝানো হয় ডান পাশ এবং বাম পাশ দুই পাশেই কিন্তু সমান পরিমাণ সংখ্যা রয়েছে, মানে একই ভগ্নাংশ রয়েছে, ঠিক আছে? যদি সমান হয় দুই পাশে, তাহলে কিন্তু আমরা মাঝখানে সমান চিহ্নটা দিব। আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, বন্ধুরা, যেহেতু এখানে প্রত্যেকটি অঙ্ক আমাদের একই রকম নিয়মেই সমাধান করতে হবে, যার কারণে এই যে বাকি অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা এই নিয়ম অনুসরণ করে সমাধান করবে, এটি হচ্ছে তোমাদের কাজ। এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু আমরা একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে ভগ্নাংশকে কিভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা যায় তা আমরা শিখলাম। আমরা কিন্তু শিখেছি, তাই না? খুব সহজেই এটি শিখেছি। আচ্ছা, এবারে ছেলে শিশুটিকে যদি আমরা লক্ষ্য করি, সে কি বলেছে? সে বলেছে চলো এবারে আমরা যা শিখেছি তা ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে প্রয়োগ করি। আচ্ছা, আমরা যেটি শিখেছি সেটি ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা কীভাবে করে প্রয়োগ করতে পারি, এই বিষয়টি কিন্তু আমরা এবারে আলোচনা করব। আচ্ছা, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব না, আমরা পরবর্তী পৃষ্ঠার সমাধান যখন করব তখন কিন্তু আমরা এই বিষয়টি আলোচনা করব, ঠিক আছে? আজকে আমাদের এই পর্যন্তই। আশা করি আজকের প্রত্যেকটা অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।